সত্যিকার অর্থে দেখুন, প্রথমে তো আমরা আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মূলত কোটা প্রথার বিলুপ্তির জন্য আসলে আমরা লড়াই সংগ্রাম করেছিলাম। তো সেই লড়াই সংগ্রামটি যখন আসলে বিদ্যমান প্রশাসন কিংবা সরকার আসলে মেনে নিচ্ছিল না এবং সরকার এক প্রকার ইগোয়েস্টিক জায়গায় নিয়ে নিয়েছিল এবং সরকার ভার্সেস শিক্ষার্থী এরকম একটা প্রতিপক্ষের জায়গায় যখন আমাদেরকে নিয়ে যায়, তখন কিন্তু এই আন্দোলনটিকে আমরা কুসুম কুসুম আন্দোলন থেকে আমরা যখন বাংলা ব্লকেটের দিকে যাই, এরপরে শাটডাউন কর্মসূচির দিকে যাই, তো খুব সম্ভবত 11ই জুলাইয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি বড় মিছিল নিয়ে কয়েক হাজার শিক্ষার্থীকে নিয়ে আমরা মূলত সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে মিছিল শুরু করে হলপাড়া হয়ে বিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্য হয়ে আমরা যখন শাহবাগের দিকে অগ্রসর হই, তখন পুলিশের একটি বিশাল ব্যারিকেড কিন্তু আমাদেরকে থামিয়ে দেয়। তখন ওই পুলিশের ব্যারিকেডের সাথে আমরা এক প্রকার ধস্তাধস্তি করি এবং পুলিশের সাথে আসলে ধাক্কাধাক্কির এক পর্যায়ে আমরা ওই ব্যারিকেডটিকে ভেঙে সামনে এগিয়ে যেতে সক্ষম হই। তো তখন আসলে যখন ধস্তাধস্তি করার এক পর্যায়ে যখন আমি পুলিশকে ধাক্কা দিয়ে যখন দেখলাম একটু ফাঁকা হয়ে গেছে, তখন আমি আসলে সামনে চলে গিয়েছিলাম। তো গিয়ে যখন মনে হলো যে এই যে একটা যে পরাধীনতার শৃঙ্খল থেকে আসলে মুক্তি পেয়েছি, বৈষম্য থেকে মনে হলো যে একটা মুক্তি পেয়েছি, যে একটা তৃপ্তি, যে অন্ততপক্ষে একটা শিকল ভেঙে যে এগিয়ে যাওয়ার যেই অনুভূতি, সেটি আসলে তখন এক প্রকার ভাষা। আমি যখনই ব্যারিকেডটা ভাঙলাম, ব্যারিকেড ভেঙে কিন্তু আমি একেবারে রোনাল্ডো স্টাইলে কিন্তু একটা লাফ দিয়েছিলাম। এই যে অনুভূতিটা আসলে সেটি ভাষায় প্রকাশ করার মতো না। তবে আমার কাছে মনে হয়েছে যে দীর্ঘদিনের একটি পরাধীনতার শিকল থেকে আমরা মুক্তি পেয়েছিলাম এবং সত্যিকার অর্থে যে কোটার এই যে ওই সময়ের এই ছোট ছোট বিজয়গুলো কিন্তু আমাদেরকে আসলে আমাদের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিয়েছিল এবং এই আত্মবিশ্বাসকে কেন্দ্র করে, এই আত্মবিশ্বাসকে সাথে নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে এক দফার দিকে ধাবিত এবং এক দফায় আমরা ছাত্র জনতার যে বিজয় সেটি আমরা পরিশেষে নিশ্চিত করি। ডিজিএফআই এনএসএ এর নজরদারি ছিল অনেক বেশি, বিশেষ করে আমাদের উপরে। আমরা যারা রাজনৈতিক সংগঠনের ব্যানারে ছিলাম, যেহেতু আমি একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করি, সেই জায়গায় আমার এমনও হয়েছে যে 6-7 তারিখে যখন আমরা মিছিল নিয়ে আসি, 8 তারিখে যখন আমরা মিছিল নিয়ে আসি, হাসনাত আমার সামনে হাত জোর করে বলেছিল যে ভাই, তোমার উপরে ডিজিএফআই এনএসএ এর অনেক বেশি নজরদারি আছে, তুমি সামনের সারিতে থাকলে সমস্যা। তখন হাত জোর করে আমাকে তৃতীয় সারিতে নিয়ে রাখা হয়েছে। তখন আমরা সেটি ওই প্রেক্ষাপট বিবেচনায় কিন্তু সেটি আমরা মেনেও নিয়েছি, কারণ স্বাভাবিকভাবেই যাতে কোনোভাবে রাজনৈতিক ট্যাগ দিতে না পারে এই আন্দোলনটিকে, তখন আমরা এই ধরনের অনেক স্ট্র্যাটেজি আসলে মেনটেন করেছি। তো এরকম অসংখ্য স্মৃতি রয়েছে এবং এমনও 15 তারিখে যখন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা হয়, তখন আমি এমন হয়েছে যে আমার সাথে করে রিক্সায় করে আমি শিক্ষার্থীদেরকে নিয়ে, আহত শিক্ষার্থীদেরকে নিয়ে ঢাকা মেডিকেলে যাই। সেখানে ঢাকা মেডিকেলে পৌঁছানোর পরে আমরা ডাক্তারদেরকে যখন চিকিৎসার জন্য ডাকি, ডাক্তাররা কেউ ভয়ে আমাদের কাছে আসেন না। একজন ডাক্তার শুধুমাত্র আমরা পেয়েছিলাম উপরে গিয়ে, তিনি বললেন যে তিনি আসতেছেন বলে তিনি 1 ঘন্টার উপরে কালক্ষেপণ করেছেন, অর্থাৎ কেউই ভয়ে চিকিৎসা থেকে। এবং ওই চিকিৎসা চলমান অবস্থায় সেদিন সন্ধ্যায় আবার ছাত্রলীগ যুবলীগ কিন্তু আমাদের এই যে আহত ভাই বোনদের উপরে পুনরায় আবার হামলা করে। এই ধরনের অনেক ন্যাক্কারজনক ঘটনা। 4 আগস্টে আমরা শাহবাগ থেকে একটি মিছিল নিয়ে মূলত শাহবাগ, বাংলা মোটর, ফার্মগেটের এই অঞ্চলটাতে একটি জায়গায় আসলে ছাত্রলীগ যুবলীগ তারা জড়ো হয়েছিল, আর শাহবাগ থেকে আমরা জড়ো হয়েছিলাম এবং ফার্মগেটে কিন্তু আমাদের কিছু শিক্ষার্থী ভাই বোন ছিল। তখন তাদের সাথে আমাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়, ইট পাটকেল নিক্ষেপ হয়। তো এরকম এক সময় এমন হচ্ছে যে ছাত্রলীগ যুবলীগ ছাদের থেকে গুলি করতেছিল, তখন আমার পাশে আমার এক ভাই আসলে তার মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে স্পট ডেড। এরকম অসংখ্য স্মৃতি আসলে আমাদের রয়েছে। যখন আমরা আন্দোলন করেছি, যখন আমরা লড়াই সংগ্রাম করি, বিশেষ করে যখন আমরা রাজপথে থাকি, তখন আসলে আমাদের মধ্যে খুব একটা ভয় কাজ করে না। কারণ আমরা যখন যেই দিনই আমরা আসলে শাহবাগে আসতাম কিংবা সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হতাম, আমরা দেখতাম যে আমাদের সাথে হাজার হাজার শিক্ষার্থী, এবং আমরা তো অ্যাক্টিভিজম দীর্ঘদিন ধরে করি। বিশেষ করে 18 পরবর্তী সময় থেকে সব সময় আসলে সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাজপথে আমরা সরব ছিলাম। তাই আসলে আমাদেরও এরকম ভয় লাগতো না। কিন্তু এটিও আমরা জানতাম যে আমরা ডিজিএফআই এনএসএ এর অনেক নজরদারির মধ্যে আছি এবং যে কোনো সময় আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হতে পারে, সেটি আমরা জানতাম। কিন্তু আমাদের মধ্যে আসলে তেমন কোনো ভয় কাজ করতো না। এবং এটি সত্যি কথা যে আমাদের পরিবারেরও অনেক সাপোর্ট ছিল। পরিবার যদি আসলে সেই সময় সাপোর্ট না দিত, ঘর থেকে বের হতে না দিত বা সেই স্বাধীনতাটুকু না দিত, তাহলে হয়তো আমরা আসলে শেষ দিন পর্যন্ত রাজপথে টিকে থাকতে পারতাম না। সেই জায়গায় আমরা মনে করছি। এবং গত কয়েক বছর আগে এমন হয়েছে যে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে, বিশেষ করে হাফ বাড়ার যখন আন্দোলন করেছিলাম, তখন আমি নিউ মার্কেট থানায় রেড লিস্টেডও ছিলাম। তো এইরকম দিনও আমরা পার করেছি। তাই আমাদেরকে আসলে ওই যে অনেক দিনের আসলে রাজপথের অভিজ্ঞতা থাকার কারণে তেমন ভয় বা শঙ্কা আমাদের কাজ করেনি। তবে 5 তারিখ সকালে যখন কারফিউর মধ্যে আমি বাসা থেকে বেরোই, তখন আমার অনেক ভয় লেগেছিল যে আজকে হয় স্পার না হলো স্পার, যে আজকে যেহেতু 2য় দফার কারফিউ এবং এই কারফিউ আমরা ভঙ্গ করতে যাচ্ছি এবং 1 দফার দাবি, সেই জায়গায় সরকার অনেক বেশি স্ট্রিক্ট ছিল এবং আমাদের উপরে নির্বিচারে গুলি করার নির্দেশ ছিল। তখন আসলে একটু ভয় পেয়েছিলাম। কিন্তু আমি প্রত্যেকদিন আসলে যখন আন্দোলন করতাম, আন্দোলন করে সন্ধ্যায় আমি ঢাকার বাইরে চলে যেতাম। আমি থাকতাম গাজীপুরের পুবাইলে, একেবারে এমন একটি জায়গায় থাকতাম যেখানে কারণ আমাকে যদি ট্র্যাকিংও করা হয় নাম্বার, যেন আমাকে ঢাকার মধ্যে না পায়, যে তারা যেন মনে করে সে অন্য একটি জেলায় রয়েছে।
সেই জন্য আমি প্রত্যেকদিন আন্দোলন শেষ করে গাজীপুরের পুবাইলে চলে যেতাম, একেবারে নির্বিঘ্ন একটি জায়গায়। সেখান থেকে আমি আবার প্রতিদিন এই শাহবাগে কিংবা শহীদ মিনারে আসতাম। তো 5 তারিখ সকালবেলা কিন্তু আমি যখন আসলে সকালে 8টা সাড়ে 8টার দিকে আমি বাসা থেকে বের হই এবং আমি আমার স্মার্টফোনটি বাসায় রেখে একটা বাটন ফোন নিয়ে বের হই। কারণ আমার ফোন চেক করলে যে কোনো জায়গায় জায়গায় মোড়ে মোড়ে পুলিশ সেনাবাহিনীর টহল ছিল, ব্যারিকেড ছিল, যে কোনো জায়গায় আমরা ধরা পড়ে যেতাম। এবং যেহেতু আমরা ফেসেবল ছিলাম, তাই আমি একটি বাটন ফোন নিয়ে এবং বাটন ফোনে মাত্র 3টা নাম্বার সেভ করি। এবং একটি ইন্টারেস্টিং একটি ঘটনা আছে, আমার এক বড় ভাইকে আমি ঢাকা মেডিকেলে আমি আমার আত্মীয় হিসেবে তাকে সাজাই, যে তার বাবার পিত্তথলিতে অপারেশন, আমি আসলে বাসা থেকে বের হয়েছি আমার সেই চাচাকে রক্ত দেওয়ার জন্য। এটি বলো তার নাম্বার, আমি আমার ওয়াইফের নাম্বার এবং আরেক বড় ভাই যে ছিল, যে আমাকে মিরপুর থেকে রিসিভ করার কথা, এই 3টা নাম্বার সেভ করে মূলত আমি বাসা থেকে বের হই। তো আমি যখন টঙ্গী স্টেশন রোডে আসি, পুবাইল থেকে স্টেশন রোডে আসার পরে দেখলাম যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আসলে ছদ্মবেশে তারা 4-5 জন করে এক একটি টিম করে হাউস বিল্ডিংয়ের দিকে আগাচ্ছে। যেহেতু উত্তরার এই সাইডে কিংবা টঙ্গীর এই সাইডের লোকজন সকলের স্পট ছিল হাউস বিল্ডিং। তো ওদের সাথে আমি একটা রিক্সায় উঠি, বোরাক বা অটো রিক্সা যেটাকে বলে। তো আমরা 5-7 জন এক রিক্সায় উঠি। তখন ওই রিক্সা যখন আবদুল্লাপুর পর্যন্ত যায়, আবদুল্লাপুরে গিয়ে দেখি যে আমরা সেনাবাহিনীর একটি বড় ব্যারিকেড। তখন আমি ওই যে আমাদের যে অটোরিকশা চালক ছিল তাকে আমরা বলি যে আপনি ভিতর সাইড দিয়ে ঘুরে হাউস বিল্ডিংয়ের দিকে যান। তখন সে মোড় ঘুরিয়ে ভিতর দিয়ে হাউস বিল্ডিংয়ে যায়। হাউস বিল্ডিংয়ে গিয়ে দেখি যে আমরা যখন অটোরিকশা ছেড়ে দিই তখন ওরা হাউস বিল্ডিংয়ে জড় হয়। তো আমার যেহেতু গন্তব্য ছিল এই শহীদ মিনার কিংবা শাহবাগ, তখন আমি তো এদিকে আসতে হবে। তখন আমি হাউস বিল্ডিংয়ে পুলিশের ব্যারিকেড পার হয়ে রাস্তায় পার হয়ে আমি আরেকটি রিক্সা নিয়ে আমি মূলত আপনার হচ্ছে খালপান নামের একটা জায়গা আছে, বৃন্দাবন নামের একটা জায়গা আছে ডিওএইচএসের পিছনে। আমি চিন্তা করেছি আমি যদি এয়ারপোর্টের রোডে দিয়ে যাই, এখানে আমাকে অনেকগুলো ব্যারিকেড ফেস করতে হবে, যার জন্য আমি ভিতরের রাস্তাটা আসলে বেছে নিয়েছিলাম। তো আমি যখন খালপার পর্যন্ত যাই, সেখানে আমি গিয়ে দেখি পুলিশের ব্যারিকেড, পুলিশ আমাকে থামিয়ে দেয়। আমাকে তখন ধরে যে আপনি কোথা থেকে আসলেন, এত সকালবেলা কেন বাসা থেকে বের হয়েছেন কার্টুন? আমি বললাম যে আমার মা অসুস্থ, যে আমার বাসা ওইখানে, একটা বাসা দেখে বলছে এখানে আমার বাসা, আমি ওষুধ কিনতে আসছি। এইটা বলে আমি সেখান থেকে পার হই। তারপর আরেকটা রিক্সা নিয়ে আমি মূলত ওই বৃন্দাবন নামের জায়গায় যাই ডিওএইচএসের পিছনে। তখন সেখানে গিয়ে দেখি যে একটা খাল এবং একটা সাঁকো রয়েছে, আমাকে তো ডিওএইচএসের সামনে যেতে হবে। তখন সেখানে এবং তখন দেখি যে আমি হেলিকপ্টার কিন্তু উঠতেছে, আকাশে হেলিকপ্টার উঠতেছে, বিভিন্ন জায়গা থেকে হয়তো টহল চলছে। তো তখন হয়তো 9:30 কিংবা 10টা বাজে এরকম একটা সময়। তো তখন আমি বৃন্দাবন নামের জায়গা হয়ে মিরপুর 12তে যাই। সেখানে আমার এক বড় ভাই রয়েছেন, তিনি আমাকে মূলত বাইক নিয়ে রিসিভ করে আমরা 2 ভাই একসাথে শাহবাগের দিকে কিংবা শহীদ মিনারের দিকে আসবে, এটি আমরা নিশ্চিত করি। তখন তাকে নিয়ে আমরা মূলত মিরপুর 2 হয়ে 1 নম্বর মাজার রোড হয়ে শেখেরটেক নামের একটা জায়গা আছে মোহাম্মদপুর, এই ভিতর দিয়ে গিয়ে সায়েন্স ল্যাব মোড়ে তার আগে একটা জায়গা ছিল যেখানে তার কাজিনের বাসা, সেখানে সে মোটরসাইকেলটি রেখে আমি বললাম যে যেহেতু সামনে একটা বড় ব্যারিকেড পুলিশের সায়েন্স ল্যাব মোড়ে, এখানে আসলে আমাদের বাইক নিয়ে গেলেও অসুবিধা হতে পারে। তখন আমরা বাইকটা এক জায়গায় রেখে আমরা একটা রিক্সা নিয়ে আগাই। তো সায়েন্স ল্যাব মোড়ে আমাদেরকে পুলিশ ধরে, আর্মি ধরে, যে আপনারা কেন আসলেন আজকে এরকম একটা পরিস্থিতিতে, বাসা থেকে কেন বের হলেন? তখন আমরা তাদেরকে জানাই যে আসলে আমার এক আত্মীয় ঢাকা মেডিকেলে ভর্তি, তার পিত্তথলিতে অপারেশন লাগবে, আজকে কেউ রাস্তা থেকে বেরোচ্ছে না, আমরা কোনো ব্লাড ডোনার জোগাড় করতে পারিনি, যার জন্য আমরা ব্লাড দিতে যাচ্ছি। এবং তখন আমার স্টুডেন্ট আইডি কার্ডটি তখন আমার জন্য একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এবং একটি তখন স্টুডেন্ট আইডি কার্ডটা আসলে আমাদের জন্য সবচেয়ে বেশি হুমকি ছিল, যার জন্য স্টুডেন্ট আইডি কার্ডটা আমি বাসায় রেখে, আমি যেহেতু ব্যাংকে চাকরি করতাম তখন ব্যাংকের আইডি কার্ডটি নিয়ে আমি বেরোই এবং আমি বলি যে আমি ব্যাংকে চাকরি করি। তো তখন আমাদের দুইজনকে তারা একটা পর্যায়ে চেক করে ছেড়ে দেয়, যে ঠিক আছে যেহেতু হসপিটালে যাচ্ছে ছেড়ে দিয়েছে। আমি এই সায়েন্স ল্যাব মোড় পার হয়ে যখন আজিমপুর মোড় হয়ে যখন দেখি যে আপনার পলাশির মোড়ে প্রায় 150-200 লোকের দেখলাম যে জড়ো হয়ে স্লোগান চলতেছে। তো আমাদের ডেস্টিনেশন যেহেতু ঢাকা মেডিকেল, আমি বললাম যে এরা কারা, দূর থেকে আমি আন্দাজ করতে পারতেছিলাম না। পরে কাছাকাছি গিয়ে দেখি যে এরা আমাদের পক্ষের লোক, অর্থাৎ শিক্ষার্থীদের পক্ষের লোক, ছাত্র জনতা খুব কম, পাশেই কিন্তু আর্মির ব্যারিকেড। তো তখন আমি তাৎক্ষণিক ওই জায়গাটা নেমে আমি 2-3টা স্লোগান ধরি। স্লোগান ধরার পরে মানুষজন আরেকটু মনোবল পায়। মনোবল পাওয়ার পরে এরপরে আমি আর্মির ওইখানে গিয়ে আমি আর্মিকে বললাম যে আপনারা এই যে এখানে দাঁড়িয়ে আছেন, আমরা আসলে এখানে শান্তিপূর্ণ অবস্থান করব, আমরা এখানে 1-1.5 ঘন্টা অবস্থান করে তারপরে আমাদের যখন জনসমাগম আরও বাড়বে, এখান থেকে আমরা মিছিল নিয়ে বিসি চত্বর হয়ে শাহবাগের দিকে অগ্রসর হব। জুলাইয়ে তো সত্যি কথা বলতে জুলাই আমরা একটি বৈষম্যহীন, সুখী, সুন্দর, সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম এবং আমরা চেয়েছিলাম যে একটি স্বৈরাচার সরকারের যে দমনপীড়ন, সেই দমনপীড়ন থেকে আমরা মুক্তি চেয়েছিলাম। সেই জায়গায় আসলে স্বৈরাচার সরকারকে আমরা হটাতে পেরেছি, এটি একটি আমাদের সফলতা। কিন্তু একটি যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, খুবই সুন্দর, সমৃদ্ধশালী, বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম, সেটি আসলে এখনও অর্জিত হয়নি। এবং আমরা এই বাংলাদেশের যে আমূল পরিবর্তনটা চেয়েছিলাম সেটি কাঙ্ক্ষিততা আমরা পাইনি। তবে আমরা প্রত্যাশা রাখছি যে এই যে বিদ্যমান সরকার, যে সরকারের কাছে আমরা তড়িৎ গতির সংস্কার কাজ প্রত্যাশা করেছিলাম, সেটিও সম্পন্ন হয়নি। তো আমরা বিশ্বাস করি যে এই সরকার যে সময় রয়েছে সেই সময়ের মধ্যে আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ সেটি অর্জিত হবে। আর যদি কোনোভাবে আসলে এই স্বৈরাচার সরকার আবার ফিরে আসে, তাহলে আসলে আমাদের জায়গা হবে আয়নাঘরে, কিংবা আমাদেরকে পাখির মতো গুলি করে আবার
হত্যা করে ফেলতে পারে, সেই শঙ্কার জায়গাটা হয়তো আমরা যতদিন বেঁচে থাকবো ততদিনই থাকবো।